নমস্কার, আমি শান্তনু। আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন কাহিনী নিয়ে এসেছি। কাহিনীর নাম মধ্যরাতে বউয়ের রক্ত পিপাসা। চলুন তাহলে শুরু করা যাক। বাড়ি আসার পর রামতনুর বউ রামতনুর সাথে একটি কথাও বলেনি। রাতে খেতে বসে মুখে রাগ কাটেনি সে। রামতনু ব্যাপারটা বুঝেছে। বউয়ের আজ তার উপর বেজায় রাগ। হবে নাই বা কেন? দোষ তো তারই। সে রুকুকে কথা দিয়েছিল সন্ধ্যের আগে বাড়ি ফিরবে। সে তো হয়নি, উল্টে আজ তার বাড়ি ফিরতে হয়েছে রাত। কোন মুখে কিভাবে সে বউয়ের মান ভাঙাবে কিছুতেই বুঝে উঠতে পারে না রামতনু। সেদিনটাই রাতে খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে শুয়ে পড়ে দুইজনে। রামতনুর নিজের ওপর বেজায় রাগ হলো। তার হাসি খুশি বউটা কেমন চুপ মেরে গিয়েছে। সবই তার জন্য। তাই মনে মনে সে ঠিক করলো আগামীকাল আর মাঠে সে যাবেই না। আগামীকাল কেন, আগামী কয়েকটা দিনে সে মাঠের মুখও দর্শন করবে না। সারাদিন বাড়িতে থাকবে আর বউ যা যা পছন্দ করে সে সব কিছু করবে সে। বউয়ের পছন্দের একটা তালিকা মনে মনে প্রস্তুত করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ে রামতনু। তার ঘুম ভাঙে অনেক রাতের দিকে। পাশ ফিরে শুতে গিয়ে দেখে রুকু তার পাশে নেই। বিদ্যুৎ পৃষ্ঠের মতো তড়াক করে লাফিয়ে ওঠে। দরজার পানে নজর পড়তেই দেখে দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে, আর সেই ফাঁক গলেই ঘরের মধ্যে টিম টিম করে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোর রেখাটা গিয়ে পড়েছে বাইরের উঠোনে। এত রাতে রুকু বাইরে গিয়েছে? প্রশ্নটা জাগতেই মানানসই একটা উত্তরও জাগে। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে থাকবে হয়তো। পরক্ষণেই এই যুক্তিকে খারিজ করে তার মন। এর আগে তো এমন একটা দিনও হয়নি। রাতে বাইরে যাওয়ার হলে সে যত রাতই হোক না কেন রামতনুকে ডেকে তুলে তাকে সঙ্গে নিয়ে বাইরে গিয়েছে রুকু। কিন্তু আজ একাই বেরিয়ে গেল সে। এসবে কি তবে রামতনুর উপর রাগ দেখানোর জন্য করছে রুকু? এগুলো ভাবতে ভাবতে বিছানা ছেড়ে ওঠে সে। দরজা খুলে বাইরে বেরোতে গিয়ে হঠাৎ একটা কথা খেয়াল হয়। আরে, হ্যারিকেনটা তো ঘরেই রয়েছে। রুকু কি তবে হ্যারিকেন ছাড়াই বেরোলো? মনের খটখাটা বাড়ে। ঘরের কোণ থেকে হ্যারিকেনটা নিয়ে তার সলতে সামান্য উস্কে দিয়ে ধীরে ধীরে দরজা খুলে বাইরে আসে সে। উঠোনের ওপর ঘন কালো অন্ধকার জমাট বেঁধে আছে। এই অন্ধকারে দৃষ্টি থমকে থমকে চলে। রামতনু তাই উঠোনের উপর দিয়ে দৃষ্টি ঘোরাতে থাকলো ধীরে ধীরে। ঠিক কলতলার কাছে এসে থমকে গেল তার দৃষ্টি। অন্ধকারে একটা অবয়বকে আবছাভাবে দেখা যাচ্ছে যেন। দুই পা এগিয়ে হ্যারিকেনটা উঁচিয়ে ধরে তার বউয়ের নাম করে ডাকতেই যাবে, কিন্তু মুখটা স্বল্প ফাঁক হয়ে থেমে গেল রামতনুর। শব্দটা গলা থেকে আর বাইরে আসলো না, আটকে গেল পরবর্তী পদক্ষেপ। তার বদলে সে হ্যারিকেনের সলতেটা উস্কে হাতটাকে আরো একটু উঁচিয়ে ধরল সামনের দিকে।
ক্ষীণ একটা আলো গিয়ে পড়ল কলতলার দিকটায়। আর সেই আলোতেই দেখা গেল দৃশ্যটা। কলতলার কাছে রামতনুর দিকে পিঠ করে হাঁটু মুড়ে উবু হয়ে বসে আছে রুকু। শাড়ির আঁচলটা লুটোচ্ছে মাটিতে, চুলগুলো উঠছে বাতাসে। আর তার বাঁ হাতে ওটা কি? মুন্ডহীন মুরগির দেহটা ছটফট করছে তার হাতের মুঠোয়। হাত বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্তের ধারা। আর তার মাথা সহ গলাটা এক অদ্ভুত ভঙ্গিতে তুলছে, একবার ডানে আবার সেখান থেকে বায়ে। এ দৃশ্য দেখে রামতনুর শরীর আড়ষ্ট হয়ে যায়, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। ওদিকে হ্যারিকেনের আলোটা রুকুর গায়ের উপর গিয়ে পড়তেই হঠাৎ থেমে গেল তার মাথা তোলানি। আর পর মুহূর্তেই এক ঝটকায় সে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল। রুকুর ওই বিভৎস মুখভঙ্গি দেখে আতঙ্কে রামতনুর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। তাজা রক্ত গড়াচ্ছে রুকুর কষবে, সারা মুখে লেগে রয়েছে পালক। আর বোধহয় সদ্য ছিঁড়ে নেওয়া মুরগির মুন্ডুটা তখনও তার মুখের ভেতর কর্মর শব্দে চিবিয়ে চলেছে সেটাই। আতঙ্কে পাথর হয়ে যাওয়া রামতনুর দিকে চেয়ে এক হাড় কাঁপানো হাসি হাসল রুকু। আর দাঁড়িয়ে থাকতে পারল না রামতনু। সে নিজের দেহের অবশিষ্ট সমস্ত শক্তি একত্রিত করে ছুটল। ঘরে ঢুকে হ্যারিকেনটা বাঁ হাতে রেখে দরজাটা বন্ধ করে ভেতর থেকে হুড়কো তুলতেই যাবে, এমন সময় বাইরের দিক থেকে প্রবল আঘাত এসে পড়ল দরজায়। দরজা থেকে ছিটকে গিয়ে উল্টো দিকের দেওয়ালে আছড়ে পড়ল রামতনু। দড়াম শব্দে খুলে গেল দরজাটা। উহু করে ঠান্ডা বাতাস ঢুকতে লাগলো দরজা দিয়ে। রামতনু দেওয়াল ধরে ধর্মর করে উঠে বসে। তার দৃষ্টি খোলা দরজা দিয়ে বাইরে চলে গিয়েছে। হাট হয়ে খুলে যাওয়া দরজার বাইরে এসে দাঁড়িয়েছে জমাট বাঁধা অন্ধকার। আতঙ্কে ভয়ে কাঠ হয়ে যায় রামতনু। একটু আগে তার বউয়ের যে ভয়াবহ রূপ সে দেখল, আর এখনই তার প্রবল শক্তির যে পরিচয় সে পেয়ে গেল, তাতে আর তার বুঝতে বাকি থাকে না। আমার বউ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এর ভেতরে নিশ্চয়ই দানব চেপেছে, নিশ্চয়ই দানব চেপেছে। দরজার দিকে চেয়ে চিৎকারটা করেছে রামতনু, কারণ ততক্ষণে চৌকাঠ পেরিয়ে ঘরে প্রবেশ করেছে রুকু। তবে স্বাভাবিকভাবে নয়, বাইরের অন্ধকার ফুঁড়ে যেন এক লাফে সে এসে পড়েছে ঘরের মধ্যে। হ্যারিকেনের আলোতে এবার রুকুর মুখটা স্পষ্ট। তার ওই শিকারীর মতো চোখগুলোতে ঝিলিক খাচ্ছে কিসের যেন এক উদগ্র বাসনা। মুখে একটু একটু করে ফুটে উঠছে একটা পৈশাচিক হাসি। দুহাত সামনে ঝুঁকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে দেহটাকে দোলাচ্ছে সে। এসব দৃশ্য দেখে ওদিকে ভয়ে কলজে শুকিয়ে গিয়েছে রামতনুর। তার মুখ দিয়ে এখন কেবল গোঙানির মতো শব্দ বেরোচ্ছে। তবে এবার সেটুকু থেমে গেল।
রুকুর দেহটা এক লাফে দেওয়ালে উঠে গেল। তারপর দেওয়াল ধরে অনেকটা টিকটিকির মতো এগোতে থাকলো সে রামতনুর দিকে। ওই যে তার মুখ দিয়ে বেরিয়ে আসছে খোনা গলার হাসির শব্দ। মাঝে মাঝে তার মুখের ভেতর থেকে ঝিঁকিয়ে উঠছে ধারালো করাতের মতো দাঁতের শাড়ি। আমি কি দেখছো? আমাকে ভালো লাগছে না বুঝি? তোমাকে এমন ভাবে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার খুব তেষ্টা শুকিয়ে যাচ্ছে। তুমি আজ আমার পিপাসা মেটাবে। কি সুন্দর তাজা রক্তের গন্ধ আসছে তোমার শরীর থেকে। রামতনু বুঝতে পারছে তার ভয়ানক বিপদ আসন্ন। তার বউ এখন টিকটিকির মতো দেওয়ালে হেঁটে বেড়াচ্ছে আর এক অদ্ভুত ভঙ্গিতে কথা বলছে তার সাথে। কি করে সম্ভব কিছু বুঝে উঠতে পারছে না সে। তার মানে তার রুকু আর মানুষ নেই, কোনো এক পিশাচে বদলে গিয়েছে সে। দরজাটা খোলাই আছে, তার হাত পাও বাঁধা নেই। সে ছুটে দরজা দিয়ে বাইরে বেরিয়ে পাশের বাড়ির লোকজনদের ডেকে তুলে নিজের প্রাণ বাঁচাতেই পারে। কিন্তু রামতনুর সারা শরীর যেন বরফ হয়ে জমে গিয়েছে। কোনো এক অদৃশ্য শক্তি তাকে বেঁধে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। এতটুকু নড়তে পর্যন্ত পারছে না সে। বুকের মধ্যে দামামা পিটতে থাকা তার অসহায় হৃৎপিণ্ডটা এই বুঝি ফেটে যাবে। এমন সময় ক্যাঁচ কোঁচ শব্দে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল দরজাটা। পরক্ষণে ভেঙে চুরমার হয়ে গেল ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকেনের কাঁচটা। নিকষ কালো আঁধারে ডুবে গেল রামতনুর ঘর। আর ঘরের ভেতর থেকে ভেসে এলো একটা রক্ত জল করা খোনা গলার হাসি। নরহরিপুর গ্রামের দক্ষিণ দিক বরাবর বিশাল বড় মাঠ। গ্রামের ছেলে মেয়েরা এই মাঠেই খেলাধুলা করে। এখন বেলা বড়, বিকেলের সময়ও তাই বেশি। গায়ের ছেলেরা এখনো মাঠে আসা শুরু করেনি। মাঠের মাঝখান থেকে একটু ডান দিক বরাবর একটা জায়গা উঠের পিঠের মতো উঁচু। সেইখানেই বহু পুরনো ছাতিম গাছটা ছাতার মতো মেলে দাঁড়িয়ে। দুপুরের সময়টায় মাঠে রোদ ঝিমঝিম করলেও ওই গাছের তলায় এক ফোঁটাও পৌঁছতে পারে না। সেই গাছেরই একটা মোটা শিকড়ের ওপর মাথা দিয়ে শুয়ে পায়ের ওপর পা তুলে প্রায় প্রতিদিনই ঝিমঝিমে দুপুরের নির্জনতা উপভোগ করে গৌর। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাকিদের মাঠে এসে পৌঁছানোর অনেক আগেই সেই মাঠে এসে হাজির হয়। একা একা বসে কত কি ভাবে। এই নিস্তব্ধ নির্জন দুপুরটা যেন তার বড় প্রিয়। বিকেলে ছেলে মেয়েদের হই হই নানাবিধ খেলাধুলো সবই তখন তার বড্ড নিরর্থক মনে হয়। তবে আজকে তার ভাবনা চিন্তার বিষয় ভিন্ন। কাল রাতের আতঙ্ক তাকে এখনো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কি দেখেছিল সে কাল রাতে? ওই ভয়ানক জীবটা কি তবে মানুষ?
নাকি ভূত? কিন্তু তাই বা হবে কি করে? আমি তো এতদিন জানতাম ভূতেদের ধোঁয়ার মতো শরীর হয়, কিন্তু কিন্তু গতকাল রাতে ওই বিভীষিকা তার বুকের ওপর চেপে বসেছিল। সে পরিষ্কার অনুভব করেছে তার দেহের ওজন। দেহের স্বাভাবিক রং বদলে ওরকম কালো হয়ে যাওয়া, এই ব্যাপারটাও তো বড্ড অদ্ভুত। একবার গৌড়ের মনে হয়েছিল যে কাল দুপুরে সে কালী মায়ের খাবার চুরি করেছিল বলে মা ডাকিনী যোগিনীদের পাঠিয়েছিল গৌড়কে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু পরক্ষণে সে তার মনকে বুঝিয়েছিল মায়ের খাবার নিলে মা কি কখনো তার সন্তানকে মারতে পারে? সেও তো বাড়িতে কতবার মায়ের খাবারে ভাগ বসিয়েছে, কই মা তো কিছু বলেনি, তেড়ে মারতেও আসেনি, উল্টে আদর করে খাইয়ে দিয়েছে। তাছাড়া সে যাকে চুরি ভাবছে সেটা কি চুরি নাকি? সে তো মায়ের চোখের সামনে থেকে খাবারগুলো নিয়েছে, কই মা তো বারণ করেননি। অর্থাৎ গতকাল রাতে মা ডাকেনি যোগিনীদের পাঠায়নি। তাহলে কাল রাতে সে কার মুখোমুখি হলো? পায়ের উপর পা তুলে সেটা খানিক নাচাতে নাচাতে এসব নিয়ে গভীর চিন্তা করছিল গৌড়। চিন্তায় মগ্ন থাকায় চোখ বুজেছিল সে, তাই সে দেখতে পেল না কখন যেন একটা লোক মাঠের ওপর দিয়ে খুব দ্রুত হেঁটে এসে ছাতিম গাছের তলায় তার ঠিক সামনে এসে দাঁড়ালো। এই যে খোকা, শুনছ? লোকটার এই কথায় এতক্ষণে চোখ খোলে গৌড়। আর মুখের সামনে হঠাৎ এমন একটা অচেনা লোককে দেখে একেবারে হকচকিয়ে ওঠে। ধর্মর করে উঠে বসতে বসতে গৌড় বলে, আমাকে ডাকছেন? তা বলি, এখানে তুমি ছাড়া আছে কে? তাও ঠিক কথা, সে ছাড়া এই চত্বরে তো আর কেউ নেই। আহাম্মকের মতো প্রশ্ন করেছে বুঝতে পেরে বেজায় লজ্জায় পড়ে যায় গৌড়। তবুও ভাবটা সংবরণ করে সে বলে, না মানে, আপনাকে তো ঠিক চিনলাম না। লোকটা তার এই কথার কোনো উত্তর না দিয়ে দূরে মাঠের শেষে, যেখান থেকে বাড়ি ঘর শুরু হয়েছে, সেদিকে চেয়ে থাকে খানিক। গৌড় তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে চায়। ধুধু মাঠ, আর মাঠের শেষে কয়েকটা চালা ঘর, তাছাড়া একপাশে সার দিয়ে দাঁড়ানো কয়েকটা লম্বু আর মেহগনি গাছ, ব্যাস। এই ছাড়া সেদিকে একভাবে চেয়ে থাকার মতো তো আর কিছু নেই। অত্যন্ত স্বাভাবিক গ্রাম্য দৃশ্য। তবুও যে লোকটা ওইভাবে চেয়ে কি দেখছে সেটা বুঝে উঠতে পারে না গৌড়। এই পরিসরে সে লোকটাকে ভালো করে দেখে নেয়। যদিও লোকটির মধ্যে দেখার মতো বিশেষ কিছু নেই, আর পাঁচটা সাধারণ গ্রাম্য মানুষদের মতোই একজন। রোদে পোড়া চামড়া দেখে বোঝা যায় এ লোক নির্ঘাত মাঠে কাজ করে। পোশাক আশাকেও বিশেষ কিছু বাহুল্য নেই, স্বাভাবিক গ্রাম্য মানুষের পোশাক। পেশিবহুল অথচ রোগা শরীরটা দেখে বলাই যায় লোকটা মাঠে লাঙল টানে। সবকিছুই গৌড় বুঝলো, তবে যেটা বুঝলো না সেটা হলো লোকটার বয়স। লোকটাকে দেখে কিছুতেই আন্দাজ করা যায় না তার বয়স ঠিক কত হতে পারে। আর একটা জিনিস অদ্ভুত লাগলো, লোকটির মধ্যে চেয়ে চেয়ে দেখার মতো কোনো বৈশিষ্ট্য নেই। না সে দেখতে সুন্দর, না তার গায়ের রঙে কোনো চমক আছে। তৎসত্ত্বেও তার ওই চেহারায় কি একটা আকর্ষণ আছে যেন। যে আকর্ষণটা কি সেটা কিছুতেই খুঁজে উঠতে পারল না গৌড়। সে কেবল তাকিয়ে থাকলো তার দিকে।
ততক্ষণে উঠে দাঁড়িয়েছিল গৌড়। একভাবে চেয়েছিল আগন্তুক লোকটার পানে। লোকটা এবার দূর থেকে দৃষ্টি গুটিয়ে এনে গৌড়ের ওপর ফেলে। তারপর তার পূর্বের প্রশ্নের রেশ টেনে অত্যন্ত গম্ভীরভাবে বলে, তুমি আমাকে চিনবে না। এই কথায় ঘোর লাগা ভাবটা কাটলো গৌড়ের। লোকটাকে এবার কি প্রশ্ন করা যায় সেটাই ভাবছে, এমন সময় লোকটাই বলল, আমি তোমার সাথেই দেখা করতে এসেছি। বেজায় অবাক হলো গৌড়। আমতা আমতা করে বলল, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আহা, সব সময় চিনতেই হবে এমন কি কোনো কথা আছে নাকি? এই পৃথিবীতে কত জিনিসই তো অচেনা অজানা। এ বিরাট প্রকৃতির কতটুকুই বা মানুষ জানে বলো দেখি। কি যে সব বলছে লোকটা, কিছুই মাথায় ঢোকে না গৌড়ের। বড্ড জটিল লাগে। তাই উত্তরে কি বলবে ভেবে উঠতে না পেরে ফ্যাল করে চেয়ে থাকে সে। এই যে খোকা, ওই ভাঙা মন্দিরে তুমি কেন যাও? ভালো লাগে বুঝি? এই কথায় চমকে উঠল গৌড়। মনে মনে ভাবল, আরে ভাঙা মন্দিরে যাওয়ার মতো এমন গোপন ব্যাপার এই লোকটা জানলো কি করে? আগন্তুক লোকটা অদ্ভুতভাবে গৌড়ের মনের কথাটা বুঝে ফেলল। আমি আরো অনেক কিছু জানি তোমার ব্যাপারে। বলে কি লোকটা? যে মানুষটা তাকে কোনোদিনও দেখেনি, যাকে সে এর আগে কোনোদিনও দেখেছে বলে তার তো অন্তত মনে পড়ে না, যে লোকটা তার নাম পর্যন্ত জানে না, সে হঠাৎ আজ উদয় হয়ে বলছে সে গৌড়ের ব্যাপারে অনেক কিছু জানে। না না না, কিছুতেই হতে পারে না। তাই গৌড় বেশ এবার একটু কড়াভাবেই জিজ্ঞেস করলো, কি কি জানেন আমার ব্যাপারে? আগন্তুক লোকটি মুখে এবার একটা স্নেহ মাখা হাসি নিয়ে বলে, সেদিন মন্দিরে বসে বসে মায়ের খাবারে যে দিব্যি ভাগ বসালে। হ্যাঁ, বিস্ময়ে ভয়ে হতবাক হয়ে যায় গৌড়। ভাঙা মন্দিরের ব্যাপারটা না হয় আন্দাজে বলে দিয়েছে, কিন্তু গৌড় হলপ করে বলতে পারে সেদিন মন্দিরের গর্ভগৃহে সে একাই ছিল, আর অতি সন্তর্পণে তার মন্দিরে ঢোকা কিংবা বেরোনোর ব্যাপারটাও কারো টের পাওয়ার কথা নয়। আর এই লোকটাকে দেখে তো তাদের গ্রামের লোক বলেই মনে হচ্ছে না তার। তা সত্ত্বেও লোকটা এত কিছু জানলো কি করে? কি সর্বনাশ! তবে কি লোকটা ভেলকি জানে? গৌড়ের মুখ দেখে তার সমস্ত গোপন কথা বলে দিতে পারবে? এখন যদি লোকটা গ্রামের লোকজনদেরকে বলে দেয় যে গৌড় মায়ের খাবার মন্দির থেকে নিয়ে গিয়ে একটা কুকুরকে খাইয়েছে, তাহলে তো গ্রামের লোকজন তাকে গ্রাম ছাড়া করবে। ব্যাপারটা মনে হতেই গাটা শিউরে উঠল তার। তাই অত্যন্ত ভয়ে ভয়ে সে বলল, আপনি জানলেন কি করে? লোকটা অত্যন্ত শান্ত ভঙ্গিতে বলল, বারে, আমার চোখের সামনেই তো সব হলো, আর আমি জানবো না? গৌড়ের এবার আরো অবাক হওয়ার পালা। তার মানে সেদিন লোকটা নিশ্চয়ই বিগ্রহের পিছনে ঘাপটি মেরে বসেছিল। সর্বনাশ! গৌড় তো এবার শেষ। তার মুখটা ইতিমধ্যেই ভয়ে কাচুমাচু হয়ে গিয়েছে, এই বুঝে কেঁদে দেয়। আগন্তুক লোকটা আবার বলল, যাকে যাক, যা করেছো ভালো করেছো। এসব কথায় অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে।
আমি এসব কথা বলতে এখানে আসিনি। এবার আরো এক দফা অবাক হলো গৌর। লোকটা বলে কি? গৌর যা করেছে ভালো করেছে। ঠিক শুনছে তো গৌর। তার মানে লোকটা নিশ্চয়ই তার কথা গ্রামের লোকেদেরকে বলবে না। গৌরের বুকের ধড়ফড়ানিটা একটু যেন কমে। কই, আমার কাছে একটু সরে এসো তো দেখি। আসল কাজটা এবার চটপট সেরে ফেলা যাক। তার কথা আর অমান্য করার উপায় নেই গৌরের। পাছে সে সবকিছু বলে দেয় গ্রামবাসীদের। তাই গৌর ধীর পায়ে এগিয়ে যায় আগন্তুক লোকটার একেবারে কাছে। শোনো খোকা, আমি তোমাকে কিছু দিতে চাই। তোমার হাতটা এদিকে দাও দেখি। মন্ত্রমুগ্ধের মতো হাতটা বাড়িয়ে দেয় গৌর। আগন্তুক লোকটা তার পেশিবহুল হাতটা দিয়ে চেপে ধরে গৌরের হাত। তারপর তার হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে গৌরের হাতের তালুর ঠিক মাঝখানে একটা প্রবল চাপ দেয়। সঙ্গে সঙ্গে তারা ছিটকে যায় গৌরের চোখে। পরক্ষণেই চারপাশটা অন্ধকার হয়ে আসে। গভীর রাত, চরাচর নিস্তব্ধ। ঝিঁঝি পোকা আর রাত চড়া পাখি ছাড়া আর বোধহয় কেউ জেগে নেই। এক জঙ্গলের অন্ধকারে হঠাৎ জ্বলে উঠল মশালের আলো। ঘন জমাট বাঁধা অন্ধকারের বুক চিড়ে ছড়িয়ে গেল একটা হলদেটে আলোর আস্তরণ। সেই আলোতেই দেখা গেল একটা মন্দির। মন্দিরের গর্ভগৃহে টিমটিম করে জ্বলছে আলো। চারিধারে বিরাজ করছে শ্মশানের নিস্তব্ধতা। দিনের বেলা এই মন্দিরে মানুষজনের আনাগোনা লেগেই থাকে, কিন্তু এই রাতের বেলা মন্দির চত্বর হয়ে উঠেছে মহাভয়ানক। মানুষজন এখন একটিও নেই। আকাশে বাতাসে আতঙ্কের রেশ ভেসে ভেসে বেড়াচ্ছে। মাটির বুক কেঁপে উঠছে থেকে থেকে। কতক্ষণের দম বন্ধ করা নিঃশ্বাস যেন সজোরে আছড়ে পড়ছে। মন্দিরের ভেতর গর্ভগৃহে লাল রঙের পাথরের বেদি ঘিরে মাটির প্রদীপ জ্বলছে। চার কোণে চারটে মাটির পিল সুজের উপরও প্রদীপ রাখা। বেদির ওপর পাথরে খোদাই করা বিভৎস এক মূর্তি। উগ্র রূপ নিয়ে দাঁড়িয়ে আছে কোনো দেবতা, উপদেবতা কিংবা অপদেবতা। ভয়ঙ্কর চোখ, কি তার গভীরতা! সাধারণ চোখে তা মাপা যায় না। কোনো অতল গহ্বর থেকে ঠিকরে বেরিয়ে আসছে যেন। বেরিয়ে আসছে জ্বলন্ত আগুনের শিখার ন্যায়। এই বুঝি কোপ দৃষ্টিতে কাকে কি করে বসে। গর্ভগৃহের ভেতরেই বেদির সামনে একটা হাড়ি কাঠ, লাল সিঁদুর মাখানো তাতে। এই জিনিসটা দিনের বেলা থাকে না। এটাকে খুব গোপনে এখন বার করে আনা হয়েছে। হাড়ি কাঠ থেকে 10 হাত দূরে একটা সুড়ঙ্গের মুখ, যেটা সর্বদা ভারী একটা পাথর দিয়ে ঢাকা থাকে। সাধারণ মানুষ দেখে বুঝতেও পারবে না ওই পাথরের তলায় থাকে থাকে সিঁড়ি নেমে গিয়েছে নিচের দিকে। মাটি কেটে কেটে মাটি দিয়েই তৈরি করা। এই সমস্ত গোপন ব্যাপার জানে একমাত্র এই মন্দিরের সেবায়েত রুদ্রদমন। ওই সুড়ঙ্গ পথে মাটির নিচের কক্ষটি তারই গোপন সাধনা আর ক্রিয়াকলাপের জায়গা। দিনের আলোয়
বাইরে রুদ্র দমনের যে রূপ সবাই দেখে তা অত্যন্ত সাধারণ গ্রাম্য এক পূজারীর রূপ। চোখের তারায় শান্ত ভঙ্গি। তবে এখন এই রাত্রিবেলায় তার যে রূপ, তার দর্শন কেউ কোনো দিনও পায়নি। রাতের অন্ধকার গাঢ় হলেই সুড়ঙ্গ থেকে বিশেষ কয়েকটা জিনিস বার করে এনে ক্রিয়াকলাপ সেরে আবারও সুড়ঙ্গর ভেতরে সেসব রেখে আসে। অন্ধকার রাত্রির শেষ প্রহরে হয় রুদ্র দমনের বিশেষ পুজো। এরকম বেশ কিছুদিন ধরে এক নিগূঢ় তন্ত্রবিদ্যার মাধ্যমে একটু একটু করে অনেক ক্ষমতা করায়ত্ত করেছে সে। তবে তার লক্ষ্য আরো বিশাল। দিনের বেলা সে পূজারীর ভেগ ধরে পুজো করে বটে, কিন্তু আসলে সে আর ঈশ্বরের প্রতি ভরসা ভক্তি কোনোটাই রাখে না। উল্টে সে ঈশ্বরের জায়গাটা নিজে দখল করতে চায়। বুদ্ধিতে, ক্ষমতায়, দক্ষতায় সে ঈশ্বরকে অতিক্রম করে ভক্তি নয়, ভয়ের দ্বারা মানুষকে নিজের বশবর্তী করে এমন একটা সমাজ তৈরি করতে চায় যারা কেবল ঈশ্বর বিরোধী চিন্তা ভাবনা পোষণ করবে, যারা একটু একটু করে রুদ্র দমনের কথা মতো তাদের সমাজ তথা গোষ্ঠীকে বাড়িয়ে বাড়িয়ে একটা সময় গোটা পৃথিবীতে ছড়িয়ে দেবে তাদের চিন্তা ভাবনা। আর তারপরে শুরু হবে ঈশ্বরের বিরুদ্ধে লড়াই ও তাদেরকে ধ্বংসের খেলা। আজ তার সাধনার এক বিশেষ দিন। আজকের পুজোর উপাচার তা একটু ভিন্ন, আর সেই কারণেই আজ সে বহুকালের পুরনো এই হাড়ি কাঠ বার করেছে। মন্দিরের মধ্যে জ্বলতে থাকা ক্ষীণ কম্পমান প্রদীপের আলোয় দেখা যাচ্ছে হাড়ি কাঠের সামনে সার দিয়ে শোয়ানো রয়েছে 9টা মানব শিশুর দেহ। তাদের মুখে কিছু একটা গুঁজে দেওয়া, যার ফলে ছোট ছোট হাত পা গুলো এলোপাথারি ছুড়লেও মুখ থেকে কোনো শব্দ নির্গত হচ্ছে না। এই 9টা শিশুকে আজ রুদ্রদমন বলি দেবে এই গর্ভগৃহে, আর বলি প্রদত্ত শিশুর রক্ত মাখিয়ে দেবে গর্ভগৃহের ওই পাথর খচিত দেব মূর্তির ওপর। এই আচার বিধি পালনের সময় রুদ্রদমনের চেহারা পাল্টে যায়, হয়ে ওঠে বিভৎস দর্শন। রাতের শেষ প্রহর শুরু হয়েছে সবে। আকাশের কালোয় ফিকের টান ধরেনি এতটুকু। মিশমিশে কালো অন্তহীন সমুদ্র একটা থমথম করছে শুধু। না আছে চঞ্চল ঢেউ, না আছে প্রাণের সাড়া, আছে আগত প্রলয়ের ইশারা। পৃথিবীর সব নিঃশ্বাসটুকু শুষে নেবার কালান্ত পরিকল্পনা। এমন সময় শুরু হলো শেয়ালের ডাক। প্রথমে একটা, তারপর একে একে সকলে। এই ডাক কোনো উদ্দেশ্যহীন ডাক নয়। এই ভয় ধরানো স্বরে মিশে আছে আসন্ন বিপদের ভয়ানক বার্তা। চতুর্দিক থেকে, দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম, চতুর্দিক থেকে ভেসে আসছে সেই ডাক। আগুনের মতো জ্বলতে থাকা রুদ্রদমনের চোখ কোনো এক পৈশাচিক আনন্দে ঝিকিয়ে উঠছে। সেইবার এগিয়ে এসে একটা শিশুকে তুলে নিল। অট্টহাস্য করে বলে উঠল, তোদের আজ মুক্তির দিন।
তোদের মুক্তির সাথে সাথে আজ অপবিত্র হবে এই কাল ভৈরব। রোগ শোক শত্রুর প্রতিনিধি হয়ে আমি আজ ধ্বংস করব এই মন্দিরের, এই ঈশ্বরের সমস্ত গরিমা। হতভাগ্য শিশুটিকে এবার হাড়ি কাঠে রেখে মাথার উপর তোলে খড়গ। তারপর চোখ বুজে কি একটা মন্ত্র পড়ে রুদ্রদমন। পরক্ষণেই তার হাতের খাড়া দ্রুত নেমে আসে শিশুটির কচি গলায়। মুন্ডুটা একটা বলের মতো ছিটকে গিয়ে পাথরে দেওয়ালে আঘাত করে, আর তাজা রক্ত ফিনকি দিয়ে ছড়িয়ে পড়ে পাথর খচিত কাল ভৈরবের ওই রুদ্র মূর্তির ওপর। অট্টহাস্য করে ওঠে রুদ্রদমন। হাসতে হাসতে আর একটা শিশুকে তুলে হাড়ি কাঠের ওপর রাখে। অস্ত্রটা মাথার ওপর তুলে সেটাকে আবারও নামিয়ে আনতেই যাবে, এমন সময় বেশ কিছু মানুষের হৈ হট্টগোলের শব্দ পায় সে। শব্দগুলো বহু দূর থেকে আসছে। তৎক্ষণাৎ মন্দিরের বাইরে ছুটে যায় রুদ্রদমন। দক্ষিণ দিক বরাবর তাকাতেই দেখতে পায় অনেকগুলো মশালের আলো অন্ধকার জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছে। হট্টগোলের শব্দটা ভেসে আসছে সেই দিক থেকেই। সর্বনাশ! গ্রামের লোকজন কোনোভাবে কিছু আন্দাজ করে ফেলেছে, আর তারাই সকলে দল বেঁধে আসছে। কিন্তু এমন অনর্থ ঘটল কি করে? আজ সকালের প্রসাদেও তো নিদ্রাবান মিশ্রিত করেছিলাম। নিদ্রাবান জিনিসটাকে এক তন্ত্রজ্ঞ বিষ বলা যায়, যার ক্রিয়া সারা দিন ধরে খুব ধীরে ধীরে হলেও রাতে এসে তা চরম মাত্রায় পৌঁছায়। তখন আর মানুষ নিজেকে ধরে রাখতে পারে না, আর একবার নিদ্রার কোলে ঢলে পড়লে সূর্য ওঠার আগে পর্যন্ত সেই নিদ্রা ভাঙায় এমন সাধ্য কারণেই। তাই খুব সুকৌশলে আজ সকালে কাল ভৈরবের নিত্য পুজোর প্রসাদে রুদ্রদমন ওই নিদ্রাবান প্রয়োগ করে দিয়েছিল। সে জানত প্রতিদিনের মতো আজও নিশ্চয়ই এই প্রসাদ গ্রামের সকলেই গ্রহণ করবে। গ্রামের মানুষের বিশ্বাস কাল ভৈরব স্বয়ং তাদের গ্রামকে রক্ষা করেন। রুদ্রদমন তাই ভেবেছিল নিদ্রাবানের জেরে নিশ্চয় সকলে ঘুমোবে, আর আজ রাতের মহাপুজো সে সম্পন্ন করবে নির্বিঘ্নে। কিন্তু কোনোভাবে যে তার সেই আশায় কেউ জল ঢেলে দিয়েছে সে তো এখন বুঝতেই পারছে। ওই যে ধেয়ে আসছে গ্রামবাসীদের দল। মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেয় সে, ছুটে যায় গর্ভগৃহে। প্রথমেই হাড়িকাঠটাকে গর্ভগৃহের নিচের সেই গোপন কক্ষে লুকিয়ে ফেলে। তারপর মোটা পাথরটা দিয়ে কক্ষের পথ বন্ধ করে গর্ভগৃহ থেকে বেরোতে গিয়ে গ্রামবাসীদের মুখোমুখি হয়ে যায় রুদ্রদমন। শখানেক লোক তো হবেই, শুধু নরহরিপুর গ্রামেরই নয়, আশেপাশের বেশ কয়েকটা গ্রামের লোক এসে হাজির হয়েছে মন্দির প্রাঙ্গণে। তারা দূর থেকে মন্দিরের আলো দেখতে পেয়ে এখানে এসে হাজির হয়। প্রত্যেকের হাতেই প্রায় মশাল। তবে মন্দিরে এসে এই এত রাতে তাদের পরিচিত রুদ্র ঠাকুরকে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোতে দেখে তারা তো অবাক। ভিড়ের ভেতর থেকেই একজন বলে ওঠে, এত রাতে মন্দিরে কি করছেন ঠাকুর মশাই?
এতটুকু না ঘাবড়ে অত্যন্ত দৃঢ় ভঙ্গিতে উত্তর দেয় রুদ্রদমন। এই মন্দিরে কালের পুজো করি বিগত 10 বছর ধরে, আজও তাই করতেই এসেছি। কই, এত রাতে পুজো হবে আমাদেরকে আগে বলেননি তো? মন চেয়েছে তাই মন্দিরে এসেছি। বাড়িতে বসে বড্ড অস্থির লাগছিল, তাই বাবার কাছে বসে পূজা অর্চনা করে মন শান্ত করছি। রুদ্রদমনের কথায় সম্মোহনী বাণ ছিল। এমনই তার দৃঢ়তা যে তার মুখের উপর প্রশ্ন করার সাহস আর কারো হলো না। সঙ্গে সঙ্গে ভিড়ের ভেতরের গুঞ্জনটা কমল। সকলেই এক দৃষ্টে রুদ্রদমন ঠাকুরের পানে চেয়ে। ঠাকুর মশাইয়ের মুখের ওই অদ্ভুত ঔজ্জ্বল্য দেখে সকলেরই চোখ স্থির হয়ে গিয়েছে। রুদ্রদমনের চোখের তারায় যেন হারিয়ে গিয়েছে সকলে। কেমন একটা মোহাচ্ছন্ন ভাব বিরাজ করছে সবার মধ্যে। রুদ্রদমন অত্যন্ত ধীর অথচ বেশ গম্ভীর স্বরে বলল, এখন থেকে মন্দিরের পুজো করতে গেলে কি তোমাদের থেকে অনুমতি নিতে হবে? থমথমে গলায় ভিড়ের ভেতর থেকে উত্তর আসে, আসলে আমাদের গ্রাম সহ কয়েকটা গ্রামে বিগত 3 দিনে বেশ কয়েকটা শিশু উধাও হয়ে গিয়েছে, তাই আমরা। আর তাই তোমরা এই ভোর রাতে দলে বলে জঙ্গলে ঢুকেছো? পাগল হয়েছো নাকি তোমরা? এই আধারে মশাল হাতে নিয়ে গভীর জঙ্গলে খোঁজা কি সম্ভব? সাপের কামড়ে প্রাণ হারাবে তো সবাই। বুঝতে পারছি তোমাদের সন্তান হারিয়েছে, তাই বলে এত ব্যাকুলতা হবে কেন? এত ব্যাকুলতা ভালো নয়। এভাবে তো নিজেদের বিপদ ডেকে আনছো। যাও যাও, এখন যাও সব, যে যার বাড়ি ফিরে যাও। দিনের আলো আর কিছুক্ষণের মধ্যে ফুটবে, তখন না হয় আসবে। আবারও থমথমে গলায় একজন বলে, আসলে ঠাকুর মশাই, ভোর রাতে এই জঙ্গলে আসার কারণ স্বরূপ তারা যা বলল তা কতকটা এই রকম। গতকাল সন্ধ্যের পর থেকেই গ্রামের মধ্যে কুকুরগুলো খুব ডাকাডাকি করছিল। রাত বাড়ার সাথে সাথে সেই ডাক বাড়ছিল ক্রমেই। গভীর রাতের দিকে সেই ডাকের মাত্রা আরো বাড়তেই গ্রামবাসীদের গাঢ় ঘুম একসঙ্গে ভেঙে যায়। ক্রমে তাদের মনও কেমন চঞ্চল হয়ে ওঠে। আর তারপরেই এতটুকু না ভেবে কুকুরগুলোর কি হলো স্রেফ সেই দেখতেই ঘর ছেড়ে বেরিয়ে মশাল হাতে এই জঙ্গলের প্রান্তে এসে হাজির হয় ওরা। আসলে এই গ্রামের সীমানা স্পর্শ করে আছে বেশ কয়েকটা গ্রাম, তাই কুকুরের পরিত্রাহী চিৎকারটা সেই সব গ্রামের লোকেদের কানেও পৌঁছেছে। এভাবেই একে একে জঙ্গলের প্রান্তে সকলে জড়ো হতেই সবার চোখে পড়ে জঙ্গলের মধ্যে কাল ভৈরবের মন্দিরে আলো জ্বলছে। আর তারপরেই প্রবল কৌতূহল নিয়ে তারা এগিয়ে আসে মন্দিরের দিকে। কি আশ্চর্য, রুদ্রদমন তো জঙ্গলেই ছিল, কই সেখানে কোনো কুকুরের ডাক তো সে শোনেনি। বেজায় অবাক হয় রুদ্রদমন, তবে তার কোনো অভিব্যক্তি প্রকাশ করে না। চোখের মন স্থির রেখেই বলে, বুঝেছি, এখন তোমরা যাও। সকালে তোমাদের সমস্যার সমাধানের একটা ব্যবস্থা করব। এখন আমাকে পুজোটা শেষ করতে দাও, না হলে গ্রামে কিন্তু ভয়ঙ্কর অভিশাপ লাগবে। সামনের অতগুলো লোকের প্রায় সকলেই তখন ওই মহাশক্তিধর রুদ্রদমনের মায়ার বশবর্তী হয়েছে। হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে তাদের। নিথর জীবন্ত লাশের মতো দাঁড়িয়ে
এখন যদি রুদ্রদমন ওদেরকে আগুনে ঝাঁপও দিতে বলে, হয়তো তাও করে ফেলবে ওরা। মনে মনে হাসি পেল রুদ্রদমনের। এই সামান্য সাধারণ মানুষগুলো কিনা এসেছিল তার থেকে কৈফিয়ত চাইতে। কত সাহস এদের! আজকের বলি ভালোই ভালোই সম্পন্ন হলে এদের এক একজনের ব্যবস্থা করবে সে। কড়া গলায় এবার আদেশের সুরে বলল রুদ্রদমন। যাও তোমরা, এবার ফিরে যাও। বিনা বাক্য ব্যয়ে সকলে ফেরার জন্য উদ্যত হল। ঠিক এমন সময় ঘটল একটা কাণ্ড। জঙ্গলের মধ্যে উঠল প্রবল ঝড়। সেই সাথে অন্ধকারের বুক ফুঁড়ে মাটি থেকে শূন্যে লাফিয়ে উঠল কয়েকশো কুকুরের হুঙ্কার। যেন এতক্ষণ তারা জঙ্গলের অন্ধকারে ওত পেতেছিল, সঠিক সময়ের অপেক্ষা করছিল কেবল। তাদেরই সমবেত চিৎকারে থরথর করে কেঁপে উঠতে লাগলো সমগ্র বনানী। তাদের সে চিৎকার উল্লাসের ধ্বনি নয়, এই চিৎকারের ভাষা আলাদা। সেই শব্দ তরঙ্গে আন্দোলিত হয়ে উঠছে বনের সমস্ত জীব। গাছে গাছে শোনা যাচ্ছে তাদের হাহাকার। এমন সময় এসব কিছুকে ছাপিয়ে শোনা গেল আর একটা বিজাতীয় শব্দ। একটা মানব শিশুর ক্রন্দন। ঝড়ের হাওয়ার সাথে সে কান্নার রোল সকলের কণ্ঠকুহরে প্রবেশ করতেই বিদ্যুৎ খেলে গেল সবার শরীরে। এতক্ষণের সম্মোহনী জাল ছিঁড়ে গেল মুহূর্তে। সঙ্গে সঙ্গে সকলে পিছনে ঘুরে চাইল গর্ভগৃহের দরজার দিকে। আর তখনই বুঝতে পারল কান্নার শব্দটা ভেসে আসছে ওই গর্ভগৃহের ভেতর থেকে। পরিস্থিতি আন্দাজ করতে পেরে মুহূর্তে প্রত্যেকের মাথায় খুন চেপে গেল। আর বাকিটা বলে দিল রুদ্রদমনের অভিব্যক্তি। সে কি ঘৃণ্য কাজ করেছে! চিৎকার করে উঠল ভিড়ের মধ্যে থেকে একজন। সকলে এবার দূরদার করে ছুটে গেল মন্দিরের ভিতরের দিকে। ততক্ষণে রুদ্রদমন পালাতে উদ্যত হয়েছিল। কয়েকজন তাকে ছুটে গিয়ে ধরে ফেলল। বাকিরা গর্ভগৃহে ঢুকে চোখের সামনে যে দৃশ্য দেখল তাতে থম মেরে দাঁড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকলো না। তখনও পাথরে খোদাই করা কাল ভৈরবের বিগ্রহ থেকে চুইয়ে পড়ছে রক্তের ধারা। মেঝেতে পড়ে কড়াকড়ি খাচ্ছে একটা শিশুর কাঁটা মাথা। আর মেঝের আরেক দিকে সার দিয়ে পড়ে আছে আরো কয়েকটা শিশুর দেহ, প্রত্যেকের মুখ বাঁধা। ওদেরই মধ্যে একজনের মুখের বাঁধন এইভাবে যেন খুলে গিয়েছে। তার মুখ থেকে বেরিয়ে আসছে কান্নার শব্দটা। কয়েকজন ছুটে গেল সেই শিশুগুলোর দিকে। বাকিরা দুঃখে, রাগে, হতাশায়, শোকে ফেটে পড়ল। এর পরের দৃশ্যগুলো ছেঁড়া ছেঁড়া। দেখা গেল উন্মত্ত গ্রামবাসী রুদ্রদমনকে পাজা খোলা করে কোথাও ধরে নিয়ে যাচ্ছে। এইখানে দৃশ্যপট আবার ঢেকে গেল অন্ধকারে। পরক্ষণে আবার দেখা গেল রুদ্রদমনকে কোথাও যেন একটা বেঁধে রাখা হয়েছে। আবার চবনিকাপাত। তবে পর মুহূর্তে আবারও কালো পর্দা সরতেই দেখা গেল বীভৎস দৃশ্যটা। দাও দাও করে জ্বলছে রুদ্রদমনের দেহ। যন্ত্রণায় তীব্র চিৎকার করতে করতে সে বলছে,
এবার দৃশ্যপট ছেয়ে গেল দুর্ভেদ্য অন্ধকারে। পাকাপাকি ভাবে যবনিকাপাত হলো। এমন সময় শোনা গেল, গৌরদা, ও গৌরদা, আরে ও গৌরদা। চোখ খুলে পল্টুকে দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসে গৌড়। আরে সেই কখন থেকে ডাকছি তোমায়, আর তুমি গাছের তলায় শুয়ে মরার মতন পড়ে ঘুমাচ্ছ? খেলবে না? চলো, খেলা শুরু হয়ে যাবে তো। গৌড় তার দৃষ্টি ঘোরালো মাঠের ওপর। মাঠটা ভরে গিয়েছে এখন। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। গ্রামের ছেলেমেয়েরা খেলা করতে শুরু করেছে মাঠে। আরে, সেই লোকটা কোথায় গেল? সে তো ওই লোকটার হাত ধরেই দাঁড়িয়েছিল। গাছের তলায় শুয়ে পড়লই বা কখন? আর এতক্ষণ শুয়ে শুয়ে কি সব ভয়ানক স্বপ্ন দেখছিল সে। আনমনে চেয়ে আছে দেখে পল্টু এবার যেন একটু খিটমিট করে ওঠে। আরে ও গৌরদা, চলো, দেরি হয়ে যাচ্ছে তো, চলো চলো। গৌড় খুব শান্ত দৃষ্টিতে পল্টুর পানে চেয়ে বলে, শরীরটা ভালো লাগছে না, বাড়ি যাব, তোরা খেল যা। পল্টু বেজার মুখ করে চলে যায়। গৌড় অনুভব করলো তার মাথার মধ্যে কুনকুন করে ব্যথা করতে আরম্ভ করেছে। উঠে দাঁড়ালো। বাড়ির পথে পা বাড়াতে বাড়াতে সে ভাবতে লাগলো স্বপ্নের কথাটা। স্বপ্নের মধ্যে দেখা জায়গাগুলো যেন তার বড্ড চেনা। বিশেষ করে ওই জঙ্গলের মধ্যের মন্দিরটা। ওটা তো ওই মন্দিরটা যেখানে সে যায়, যেখানে ভুলোর সঙ্গে তার দেখা হয়। আর ওই জঙ্গলটা, ওটা তো তাদের গ্রাম লাগোয়া জঙ্গলটাই। তবে এসব ছাড়াও আরো একটা কি যেন চেনা পরিচিত জিনিস সে দেখেছে, সেটা কিছুতেই মনে পড়ছে না। মাথার যন্ত্রণাটা ক্রমেই বাড়ল গৌড়ের। সে দ্রুত পা চালালো বাড়ির দিকে। বিকেল প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে। মাঠের ছেলেমেয়েরা খেলা শেষ করে যে যার বাড়ি ফেরার তোড়জোড় করছে। তবে সকলে বোধহয় নয়। একটা বাচ্চা ছেলেকে দেখা গেল মাঠের অপেক্ষাকৃত নির্জন কোণের দিকে ধীর পায়ে এগিয়ে যেতে। রুকো দিদি, আমায় ডাকছো? দিনের আলো চরাচর থেকে প্রায় ফুরিয়ে এসেছে, তবুও এখন যতটা আলো আছে তাতে চারপাশে দেখতে অসুবিধা হয় না। তৎসত্ত্বেও বীরেন তার রুকু দিদির মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে না। একে তো সে ঘুমটা টেনে দাঁড়িয়ে আছে, তার উপর কেমন যেন একটা ধোঁয়াটে অন্ধকার তার চারপাশে। রুকু একটা ঝিম ধরানো গলায় বলল, নাড়ু খাবি বীরেন? চল, আমার বাড়ি চল, তোর জন্য নাড়ু বানিয়েছি। নাড়ু বীরেনের প্রিয় খাবার। এই জিনিসটা পেলে সে জগৎ সংসারের সবকিছু ভুলে যেতে রাজি। তাই নাড়ুর কথা শুনে বীরেনের চোখ জোড়া জলজল করে উঠল। পরক্ষণেই মায়ের কথাটা মনে পড়ল তার। আজ মা তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। কেন জিজ্ঞেস করায় অবশ্য মা তার কোনো উত্তর দেয়নি, তবু মায়ের কথা বীরেন অগ্রাহ্য করে না। তাই সে তার রুকু দিদিকে বলল, আজ দেরি হয়ে যাচ্ছে দিদি, কাল সকালে এক সময় গিয়ে খেয়ে আসবো। চারপাশে আলোর জ্যোতি আরো একটু কমেছে। রুকু এবার হাত রাখলো বীরেনের গায়ে।
এতক্ষণে রুকু দিদির চোখের দিকে দৃষ্টি পড়ল বীরেনের। সেখানে ধক ধক করে জ্বলছে দুটো লাল আগুনের ফুটকি। মুহূর্তে আড়ষ্ট হয়ে গেল তার সমস্ত দেহ। তার জ্ঞান, চেতনা, বুদ্ধি সব কোথায় যেন বিলুপ্ত হয়ে গেল। আবার শোনা গেল রুকু দিদির হিমেল কণ্ঠটা। কি রে, নাড়ু খেতে যাবি নে? এবার কিন্তু আর প্রত্যাখ্যান করতে পারল না বীরেন। মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে সম্মতি জানালো সে। রুকু তার হাত ধরে হাঁটতে হাঁটতে এগোলো বাড়ির উদ্দেশ্যে। সেদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে গৌর তার সেই দুপুরের স্বপ্নের কথাটা ভাবছিল। স্বপ্নের মধ্যে ওই পূজারী লোকটা, যাকে সবাই রুদ্রদমন বলে, ওই লোকটা পুড়ে যেতে যেতে কি বিভৎসভাবে সাপ সাপান্ত করছিল গ্রামবাসীদের। ওই দুষ্টু লোকটা আবার নাকি ফিরে আসবে। সে নাকি প্রতিশোধ নেবে এই গ্রামের মানুষদেরকে মেরে। তবে কি গৌর যেন দুয়ে দুয়ে চার করতে পারছে। তার মানে তার সাথে যা হলো, যে বিভৎস মূর্তিকে সে চাক্ষুষ দেখল, সেই কি তবে রুদ্রদমনের পাঠানো কোনো চর? তাই বা হবে কি করে? আগুনে পুড়ে তার তো মৃত্যু হয়েছে, সে আবার কিভাবে ফিরে আসতে পারে?